হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তুই যে শুধু আমার গল্পের পার্ট 5 নিয়ে চলে আসছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা জানাই, আগের ভিডিওতে আগেও জানাইছিলাম যে অনেক অসুস্থ, যার কারণে ভয়েসটা অন্যরকম লাগতে পারে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যখন আরুষকে দেখতে ব্যস্ত, তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে স্টেজ থেকে নেমে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরি, আর তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদেরকে নিয়ে যায়। আমিও ঘুরে যাই স্টেজে নিতে যাব, তখন একজন অকষ্ট কণ্ঠে আমাকে ডাক দেয়। তখন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পিছনে ঘুরে দেখি রোহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নেই। সে আমার কাছে এসে বলে, রিমি, ভালোই তো আছো তাহলে? তখন রিমি বলল, খারাপ থাকার কথা বুঝি? রোহান বলল, কতদিন বা ভালো থাকবে শুনি? আমি ভালো করেই জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে কোনো লাভ নাই। রিমি বলল, কে বলেছে আমি অভিনয় করছি? আমি সত্যি আরুষকে অনেক ভালোবাসি। তখন রোহান হাসতে হাসতে বলল, ও তোমার পাশে থেকেই তোমার পাশে নেই, সেটা আমি ভালো করেই জানি। কেননা ওর মনের মধ্যে বিষ আছে, আর এটা কখনো কমবে না। ও কখনো তোমায় আপন করে নিবে না। তখন রিমি মুচকে এসে বলল, ভালোবাসা বলতে একটা জিনিস আছে, যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরেই আমি আজ আরুষের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হবে। আর আমার ভাগ্য যে আরুষের সাথে জড়িত, তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। তখন রন বলল, আমিও দেখবো এই ভালোবাসার জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। তখন রিমি আবার একগাল হেসে বলল, তুমি কি মনে করছো আমি এখন সেই আগের মতো তোমার কথায় ভয় পেয়ে যাব? মোটেও না। তখন তো আমি ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। যা করার করো। আর হ্যাঁ, এসেছো যখন খাবারটা খেয়ে যেও কিন্তু। এদিকে আরুষের কিছু রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার রিমির কথা মনে পড়তেই সে রিমিকে খুঁজতে থাকে। আত্মপাত চোখ যায়, স্টেজের সামনে বধূ সাজা রিমি বসে আছে, আর কার সাথে যেন কথা বলছে। ভালো মতো দেখতেই বোঝা যায় রোহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি হেসে এসে। তা দেখে আরুষের মাথা রক্ত উঠে যায়। সে রিমিকে রোহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়, আর নিজের রাগ নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রিমি সরে যেতে রোহানের নজর আরুষের দিকে পড়ে। সে আরুষের চোখ দেখেই বুঝে যায় আরুষ বেশ রেগে আছে। আর আরুষ রোহানের উপর কেন রেগে আছে, রোহানের এটা অজানা নয়। তারপর রোহান হাসতে হাসতে ধীরে ধীরে পায়ে আরুষের দিকে যায়। তারপর আগুনের ঘি ঢালার মতন কাজ শুরু করে দেয়। রোহান বলল, দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো, আর কোনো কিছু চিন্তাও করলো না। বলি কি, নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন ফুট করে আবার কার কাছে চলে যায় সেটা তো বলা যায় না। যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে, সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারবে, তাই একটু দেখে রাখিস, বুঝলি? একথা শোনার পর আরও সেইবার দাঁতে দাঁত রেখে চেপে বলে, এই টেনশন তোকে করতে হবে না, তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নয় যে তুই আমার সাথে এইভাবে কথা বলবি। আমি তোর অফিসের 60% শেয়ারের মালিক, তার মানে আমি তোর বস। তাই তুই আমার সাথে তোর লিমিট ক্রস করে কথা বলবি না। তখন রন বলল, ঠিক আছে বস, এইটা আপনার লাইফ, আপনিই বুঝেন, কিন্তু আগে থাকতে সাবধান হয়েন, আর বাকিটা আপনার ইচ্ছা। আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। তাই বলে মুচকে হাসি দেয় রোহান। ওই হাসি দেখার পর আরুষের গায়ে জ্বলে যায়, কিন্তু এখন ফাংশন চলছে, তাই কিছু করতেও পারছে না। নিজের রাগকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এদিকে রোহান বেরিয়ে এসে এক প্রশান্তির শ্বাস নেয়। রোহান বলতে লাগে, আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখার বাকি। এতে যে কতটুকু জ্বলে পুড়ে ছাই হবে সেটা আমার দেখতেই হবে। আর আরুষ, তুই কখনো জানতেও পারবি না আসল সত্যিটা কি। সেই দিন তুই আমার সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনে সব কিছু করবো, কিন্তু কিছুতেই বুঝতেও পারবি না। আমাকে অপমান করার ফল তুইও পাবি, তাও খুব তাড়াতাড়ি। এদিকে ফাংশন শেষ হয়ে যায়। প্রায় 30 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি আমরা। আরুষ কিছু না বলে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। আর যেভাবে হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে। আরুষ ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে। তার মাথায় এখন খালি রোহানের সেই কথাগুলো ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় পিছন থেকে কেউ আরুষকে জড়িয়ে ধরে, কিন্তু আরুষ জানে কে সে পিছনে না ঘুরতে উপলব্ধি করতে পারে এটা রিমি। কিন্তু তার মাথায় এখন রাগ ভরা করছে। সে এক ঝাড়ি দিয়ে রিমিকে সরিয়ে দেয়। তারপর রিমির দুই বাহুতে হাত রেখে দাঁতে দাঁত শক্ত করে চেপে বলতে লাগে, কেন করলি তুই আমার সাথে এমন? কেন তুই আমার জীবনকে এইভাবে অগোছালা করে দিলি? কেন আমায় এমন বড় ধোকা দিলি? আমি তো শুধু তোকে ভালোবেসেছিলাম, তোকে পেতে চেয়েছিলাম, আর কিছু না। কিন্তু তুই কি করলি? তুই আমাকে ধোকা দিয়ে দিলি, তাও আবার ওই রোহানের সাথে মিলে আমার ভালোবাসাকে তুচ্ছ করলি, বিশ্বাসঘাতকতা করলি। তখন রিমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আরুষ, আমার একটা কথা শোনো, আমি সব খুলে বলছি। আমি কেন এমন করেছি
আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমি যে এসব করতে বাধ্য ছিলাম। তখন আরশ রেগে রিমির বাহু আরো শক্ত করে ধরে বলতে লাগলো, চাই না শুনতে তোর এই মিথ্যা নাটক। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলা করতে পারিস। আমি চাই না কিছু শুনতে। এটা বলে রিমিকে জোরে ধাক্কা দিয়ে পিছনে ঘুরে যায়। রিমি নিচে পড়ে যায় আর তার এক হাত পাথরের উপর পড়ে গিয়ে হাত থেকে অনেক রক্ত পড়া শুরু করে। রিমি ব্যথায় কুকড়ে ওঠে আর সেখানে বসে মুখ হাত দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে। আরশ বেশ কিছুক্ষণ সময় ধরে কোনো সাড়া শব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখে রিমি হাত ধরে কান্না করছে, তার হাত থেকে রক্ত বের হচ্ছে। আরশ তাড়াতাড়ি করে রিমির কাছে গিয়ে রিমিকে কোলে নিয়ে রুমে চলে যায় আর তাড়াতাড়ি বেডে শুয়ে যায় আর পাগলের মতন রুমের চারিদিকে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগে। তা খুঁজে এনে রিমির সামনে এসে নিজে বসে তার হাত ধরে ওষুধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। আরশের চোখে মুখে অস্থিরতা, যেন কষ্টটা রিমি না আরশ নিজেই পেয়েছে আর বারবার বলছে, সরি, আমি ইচ্ছে করে করিনি। খুব লেগে গেছে নাকি? কষ্ট হচ্ছে নাকি তোমার? সরি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। এর আগের বসে এমনটা করে ফেলেছি। তুই চিন্তা করিস না, এখনই তোর রক্ত পড়া অফ হয়ে যাবে। রিমি অবাক চোখে তাকিয়ে আছে। এ কেমন ভালোবাসা! একটু আগে যাকে সহ্য করতে পারছিল না, এখন তার কষ্টে নিজেই পাগল হয়ে যাচ্ছে। আর আরশ বারবার নিজের ঠোঁট রিমির হাতে ছোঁয়াচ্ছে আর বলতেছে সরি। রিমি কিছু না বলে আরশকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরশ রিমিকে আলগাভাবে জড়িয়ে ধরে। তারপর আরশ রিমির মুখ উঁচু করে নিজের ঠোঁট দিয়ে রিমির চোখের পানি মুছে নেয়। একটু পর রিমিকে আরশ বুকে জড়িয়ে ধরে এবং রিমিও পরমায়সে আরশের বুকে মুখ লুকায়। এদিকে সূর্যের মিষ্টি আলো রিমির উপর পড়তেই রিমির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে ঘুরে দেখে পাশে আরশ ওকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে কপালের সামনে পড়েছে। রিমির বড্ড ইচ্ছে এই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরশের চুলগুলো আর একটু অগোছালো করে দেয়। এতে আরশ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘরে রিমিকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে। আর রিমি তা দেখে মুচকি হাসতে থাকে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরশ রিমিকে একবারের জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। রিমি কাল পুরোপুরিভাবে আরশের হয়ে গেছে। এখন রিমি আর আরশের কোনো ঝামেলা নেই, ওরাই এক হয়ে গিয়েছে। আর আরশ রিমিকে নিজের স্ত্রীর মর্যাদাও দিয়েছে। এসব ভাবতে রিমি লজ্জায় আরশের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এর মধ্যে আরশ নড়ে ওঠে। তা দেখে রিমি বলে, গুড মর্নিং মিস্টার ডাফার। তখন আরশ বলল, গুড মর্নিং মিস বুসি। এটা শুনে রিমি মুচকে হেসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব বলে নতুনভাবে সম্পর্কের নাম দেওয়ার জন্য আর আমাকে নিজের করার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। একথা শুনে আরশ শব্দ করে হাসতে লাগে। রিমি আরশের এমন হাসির পিছনের কারণ খুঁজে পায় না। সে তো মজার কথা বলেনি, তাহলে আরও হাসছে কেন? সে আরশের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। আরশ নিজের হাসি থামিয়ে বলতে লাগে, সিরিয়াসলি রিমি, তোর কি মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? এটা শোনার পর রিমি ড্যাব করে আরশের দিকে তাকিয়ে আছে। তখন আরশ বলতে লাগলো, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধু একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের কাছে রাখার জন্য, এর চেয়ে বেশি কিছুই না। তখন রিমি কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, মানে? তখন আরশ রিমির গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সাথে বেঁধে রাখতে কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়া চিন্তাও না করতে পারিস, সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকিস আর ওই রোহনের কাছে না যেতে পারিস, বুঝলি? তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? না, কখনো না, আমি কিছু ভুলিনি। আমি আমার প্রতিশোধই নিব। যতটা তুই আমাকে কষ্ট দিয়েছিস ততটা কষ্ট তুইও পাবি। একথা বলে আরশ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। আর রিমি সেখানে থমেরাই বসে থাকে আর চিন্তা করতে থাকে, আরশ এসব কি বলছে? কাল রাতে সব কিছু মিথ্যা ছিল? কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসাও মিথ্যা ছিল? শুধু আমাকে আটকানোর জন্য এসব করেছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই? এসব ভাবতে ভাবতেই রিমির চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে কেঁদে ওঠে। সে আরশের কাছ থেকে এমন কিছু আশাই করেনি। সে ভাবতে পারছে না আরশ এমন কিছু করতে পারে। রিমি এইদিকে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে আর বলতে লাগে,